টপ ফেভারিট যে দলগুলো 2026 ওয়ার্ল্ড কাপে যাচ্ছে তাতে আসলে এই বছর ব্রাজিল কোনোভাবে আছে। বাংলাদেশে ফুটবল আসলে খেলা দেখে বুঝে সাপোর্ট করা এই জিনিসটা একটু কম হয়। যারা আর্জেন্টিনার এই পার্টিকুলার জেনারেশন হচ্ছে ফ্যান, আমাদের আসলে ওই মিশন হেক্সা বলেন বা আর্জেন্টিনা কবে থার্ড ওয়ার্ল্ড কাপ জিতবে এই সব কিছুর বাইরে গিয়ে আসলে ফোকাসটা হয়ে গেছে অনেকটা যে মেসি অ্যাটলিস্ট একটা ওয়ার্ল্ড কাপ জিতুক। বিশ্বকাপ শুধু ফুটবল নয়, এটা আবেগের নাম, এটা বন্ধুত্বে খুনসুটি, আড্ডায় তর্ক আর সোশ্যাল মিডিয়ায় অন্তহীন লড়াইয়ের নাম। বাংলাদেশে সেই লড়াইয়ের দুই প্রধান চরিত্র ব্রাজিল আর আর্জেন্টিনা। এক পক্ষ বলছে বর্তমান চ্যাম্পিয়নদের থামানোর ক্ষমতা কারণেই, আরেক পক্ষের দাবি 5 তারকার ইতিহাস কখনো পুরনো হয় না। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ নিয়ে শুরু হয়েছে নতুন তর্ক। কে কঠিন প্রতিপক্ষ বেছে নিয়েছে, কে নিরাপদ পথে হাঁটছে, আর কে আসল পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সেই কথার লড়াইয়ে আজ আগুন ঝরবে। দর্শক, আলোচনা করতে চায় বিশ্বকাপের আগে দলগুলোর প্রস্তুতি কেমন হচ্ছে, বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার। এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন একজন তুখোর আর্জেন্টিনা সমর্থক কামরুল ইসলাম। তার কাছেই চলে যাচ্ছি আলোচনা করতে। কামরুল ইসলাম, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। সেই সঙ্গে শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাদের প্রস্তুতিটা কি ঠিকঠাক হচ্ছে? একটা বড় প্রশ্ন উঠছে যে আপনারা একটু দুর্বল প্রতিপক্ষ বেছে নিচ্ছেন, এইটা আসলে কেন? এটা কি নিজেদেরকে একটু রিল্যাক্স মুডে রাখার জন্য অনেকটা সেফ খেলছেন কিনা আপনারা? প্রথমত দুর্বল প্রতিপক্ষ বলতে আসলে ফুটবল আপনি যদি ফিফা র্যাঙ্কিং দেখে যদি দুর্বল প্রতিপক্ষ বলেন বা অন্যভাবে বলেন, আমার মনে হয় যে আর্জেন্টিনা আসলে যে ধরনের দল বা আর্জেন্টিনার এই মুহূর্তে যে টিম বা আমাদের প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ বা কোপা আমেরিকার যে এক্সপিরিয়েন্স, তো সেই জায়গা থেকে আসলে দুর্বল প্রতিপক্ষর সাথে খেলে আলাদাভাবে মেন্টালি মানে রিল্যাক্স থাকার যে অপশন, সেটা আমি মনে করি না আমাদের এই মুহূর্তে আছে। কারণ যেখানে আর্জেন্টিনা গত বিশ্বকাপের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা দুইবারের হচ্ছে চ্যাম্পিয়ন হলো এবং এবারও একটা টপ ফেভারিট টিম হিসেবে যাচ্ছে। সুতরাং এই জায়গা থেকে আসলে যে কোনো দলের সাথে খেলাটাই আমাদের জন্য সমান আর কি। তো পার্টিকুলারলি আপনি যদি বলেন যে লাস্ট যে ম্যাচটা দেখলেন বা অন্যান্য যে দেশগুলো যদি দেখেন, যেন ওয়ার্ল্ড কাপের আগের নর্মালি যেই ফ্রেন্ডলিগুলো হয় সাধারণত এই প্র্যাকটিসটা সব দেশের সাথে আসলে প্রচলিত আর কি। আপনি যদি ফ্রান্সের খেলা দেখেন বা আপনি যদি অন্যান্য দেশ যারা হচ্ছে ফ্রেন্ডলিগুলো খেলছে, সো এই যে র্যাঙ্কিংয়ের উপরের টিমগুলো এবং নিচের টিমগুলোর মধ্যে একটা কম্বিনেশন করে খেলা, এটা একটা কালচারের মধ্যে পড়ে আর কি। এক্সপ্লিসিটলি বা আপনি আলাদাভাবে আর্জেন্টিনা শুধুমাত্র লোয়ার র্যাঙ্ক দলের সাথে খেলছে, ব্যাপারটা এরকম আমার কাছে মনে হয় না। তবে কি আরেকটু কঠিন প্রতিপক্ষ হতে পারতো কিনা? আমি যদি র্যাঙ্কিং বিবেচনায় করি, অন্যরা তো খুব ভালো র্যাঙ্কিং এ দলগুলোর বিপক্ষে খেলছে। আমি যদি বলি তাদের কাছাকাছি কোনো প্রতিপক্ষের বিপক্ষে, তো এই জায়গাটা কি কোনো পরিকল্পনা ছিল না, নাকি আসলে দলগুলোকে পাওয়া যাচ্ছিল না? এটা এক্স্যাক্টলি কারণটা বলা ডিফিকাল্ট। তবে আমার কাছে মনে হয় আমি যদি ধরেও নেই ফোর্সে যে লোয়ার র্যাঙ্কারের দু একটা টিমের সাথে খেলার একটা প্ল্যান ছিল, আমার মনে হয় স্ট্র্যাটেজিক্যালি এই জিনিসটা ভালো। কারণ আপনি যখন যেহেতু এটা একটা স্টিল ফ্রেন্ডলি হলো, তো এটা একটা খেলা, তো আপনার ওয়ার্ল্ড কাপের আগে আসলে বেঞ্চে যারা থাকে ওরা আসলে কেমন পারফর্ম করার সম্ভাবনা আছে, তো তাদেরকে একটা ট্রায়াল দেওয়ার জন্য এই ধরনের ম্যাচগুলো খুব ইম্পর্টেন্ট হয়। যেমন আপনি তো একটা ফ্রেন্ডলি ম্যাচে ওয়ার্ল্ড কাপের ইমিডিয়েট আগে মেসিকে দিয়ে ফুল ম্যাচ খেলাবেন না, বা ভালো যেসব প্লেয়ার, যেহেতু এই মুহূর্তে আর্জেন্টিনার আসলে ইনজুরির সমস্যাটা খুবই প্রবল দেখা যাচ্ছে, স্পেশালি ডিফেন্স লাইনের অবস্থা খুবই খারাপ। তো এই ধরনের সিচুয়েশনে আসলে ভালো ভালো প্লেয়ারদেরকে ফ্রেন্ডলিতে খেলানোর পর যদি একটা দুটো ইনজুরিও হয়, সেটা তো আমার ওয়ার্ল্ড কাপের জন্য ওই রিস্কটা তো নেওয়া যায় না। সো ইভেন দো কিছুটা লোয়ার র্যাঙ্ক টিমের সাথে হয়তো খেলা হচ্ছে, বাট আমার লং টার্ম বেনিফিটের কথা চিন্তা করে আমার কাছে মনে হয় স্ট্র্যাটেজিক্যালি এই ধরনের ম্যাচগুলো আসলে প্ল্যান করা ওয়ার্ল্ড কাপের আগে খুব ইম্পর্টেন্ট। কামরুল ইসলাম, আপনার একটা বক্তব্য দেখেছিলাম এবং সেখানে আপনি একটা কথা বলেছিলেন, আপনাদের যে চির প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের হেক্সা মিশনটা আপনার জীবদ্দশা আপনি দেখতে চান। সকালবেলা আসলে তাদের জন্য কি দোয়া করে আসলেন যেহেতু তাদের বিশ্বকাপটা আপনি তাদের হাতে দেখতে চান, নিশ্চয়ই তো কিছু একটা দোয়া করেন সবসময় তাদের জন্য? নট রিয়েলি, কারণ একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, ব্রাজিল খুব ভালো একটা দল ছিল এবং একটা খুব হেড টু হেড কম্পিটিশন ছিল যে ব্রাজিল জিতবে নাকি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপকে জিতবে। কিন্তু আমি যদি এখনো বাংলাদেশের কালচার, বাংলাদেশের ফুটবল ফ্যানদের যে কালচার বা সাবকন্টিনেন্টাল কালচার যদি আপনি দেখেন, তাহলে মনে হবে আপনার কাছে যে মানে হেড কাউন্টে যে ব্রাজিল আর্জেন্টিনা খুব কাছাকাছি একটা কম্পিটিশন। কিন্তু আপনি যদি আসলে এই মুহূর্তে খেলার অবস্থা দেখেন, আমার মনে হয় না মানে টপ ফেভারিট যে দলগুলো 2026 ওয়ার্ল্ড কাপে যাচ্ছে তাতে আসলে এই বছর ব্রাজিল কোনোভাবে আছে। এবং এবছর ফ্রান্স একটা খুব হট ক্যান্ডিডেট হতে পারে, আপনার নেদারল্যান্ডেরও কিছু টেকনিক্যাল কারণে হচ্ছে তাদের একটা সম্ভাবনা আছে, স্পেন ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট একটা দল, আর্জেন্টিনার দল ভালো। সো ব্রাজিলের সম্ভাবনা সবসময় থাকে। আসলে ব্রাজিল লাতিন ফুটবলের ব্যাপারটা হচ্ছে আপনি কখনো আসলে মানে গ্যারান্টিতে বলতে পারেন না যে কে কীরকম করবে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এবং ব্রাজিল ডেফিনেটলি খুব ভালো একটা দল, কিন্তু আপনি যদি পসিবিলিটির কথা চিন্তা করি,
বিশ্বকাপ জিতে যাওয়াটা এই মুহূর্তে এই বছর অ্যাটলিস্ট ব্রাজিলের জন্য একটু ডিফিকাল্ট। সো টেনশনটা আসলে এই মুহূর্তে ব্রাজিলকে নিয়ে না, এই মুহূর্তে নিজেদেরকে নিয়ে টেনশনটা, আমরা জিততে পারবো কি পারবো না। আমরা যদি না জিতি বা সেক্ষেত্রে একটা মানে কিউরিয়াসিটি আর কি, যে ফ্রান্স কি তাহলে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাচ্ছে নাকি স্পেন যাচ্ছে, কে জিতছে মানে জিতবে, এই ধরনের একটা সমূহ সম্ভাবনা। পসিবিলিটি আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জেতাটা আসলে এই বছর খুব একটা ফিজিবল না। বাট অবশ্যই শুভকামনা থাকবে। পরিমাণে ঢাকঢোল পেটাচ্ছে সেটা তাদের দেশে, আমাদের দেশের সমর্থকরা যেভাবে আসলে তর্কে জড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? এটা গত 20-26 বছর 24 বছর ধরেই তো হচ্ছে এই কালচারটা, যে প্রতি বছর একটা না, ব্রাজিলের দেখেন আপনি যদি দল হিসেবে চিন্তা করেন, তাদের কোচ, হ্যাঁ কোচ হচ্ছে চমৎকার একটা কোচ। উনি রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কয়েক বছর টানা খুবই, রিয়াল মাদ্রিদের রিসেন্ট লাস্ট যে ভালো পারফরমেন্সে যে সময়টা ছিল পুরোটা কিন্তু হচ্ছে কার্লোর সময়। এবং আপনি টিমের দিকে যদি দেখেন, রাপিনহা বার্সেলোনার এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বা আমি বলতে পারি যে বেস্ট প্লেয়ার এই মুহূর্তে রাপিনহা। এদিকে আপনার ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। তো সবকিছু মিলে তারপর ব্রাজিলের প্লেয়াররা কিন্তু ইউসিএল এর ফাইনালেও হচ্ছে খেললো। তো সবকিছু মিলে আপনার ব্রাজিলের টিমটা খুব ব্যালেন্সড, কিন্তু সামহাউ ওয়ার্ল্ড কাপে গিয়ে ওরা বা রিসেন্ট যে ন্যাশনাল টিমের যে পারফরমেন্স, সেখানে ঠিক ব্যাটে বলে ওদের যে পারফরমেন্সটা সেটা হচ্ছে না। তবে কার্লো যেহেতু একটা খুব ভালো এবং এক্সপিরিয়েন্সড কোচ, সো এটা আসলে অনেক কিছু ম্যাটার করে আসলে। সো এই জায়গা থেকে একটা ব্রাজিলের ভালো চান্স আছে যে তার কোন পর্যন্ত যেতে পারে আপনার মতে? আসলে তাদের যদি পরিসংখ্যান দেখেন, সবকিছু মিলে, যদিও ফুটবলে বলা যায় না, আর এবারে জার্নিটা একটু বড় হবে, 48 দল, তারপরে বেশ কঠিন একটা রাস্তা তাদেরকে পাড়ি দিতে হবে, সবাইকে দিতে হবে, তাহলে কোন পর্যন্ত যেতে পারে তারা? আমার কাছে মনে হয় ব্রাজিল যেরকম দল, এটা আসলে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তো ডেফিনেটলি, মানে রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16 যদি ব্রাজিল বাদ যায়, এটা আসলে খুবই আনফরচুনেট হবে। এবং আমি আর্জেন্টিনা ফ্যান, বাট আমিও মনে করি অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনা ব্রাজিল এই ধরনের টিমগুলোর বাদ গেলে আমার খারাপ লাগবে। আমি স্ট্যাটিস্টিক্যালি বলছি না কি হইতে পারে, আমার কাছে মনে হয় যে এই দলগুলোর অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনালে আসা উচিত, মানে ফর সেক অফ দ্য টুর্নামেন্ট আর কি, টুর্নামেন্টের যেই একটা জৌল সেটা রাখার জন্য। আর প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, ব্রাজিলের আমার মনে হয় সেমিফাইনাল খেলার পসিবিলিটি হাই, ফাইনালে একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। বাট এগেইন আপনি ইউ নেভার নো আর কি ওয়ার্ল্ড কাপে কি হয়। এই যে দুই দলটাকে নিয়ে এত বেশি মানে তর্ক বিতর্ক হয়, মানে আপনি যেটা বলছিলেন যে প্রত্যেকবার আসলে যারা ফেভারিট বা যাদের সম্ভাবনা বেশি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমরা ফ্যান দেখতে পাই না আমাদের দেশে। Exactly. আমরা যে কোনো ভাবে দুই দলে যেতেই হবে, বা অনেকটা না জেনে অনেকে দলগুলো বেছে নেন। আপনার কারণটা কি একটু যদি জানতে চাই, সবকিছু মিলে আর্জেন্টিনা সাপোর্ট করার পেছনে কেন কারণ? আচ্ছা, সাপোর্ট করার পেছনে বলতে বাংলাদেশে ফুটবল আসলে খেলা দেখে বুঝে সাপোর্ট করা এই জিনিসটা একটু কম হয়। যেমন ক্রিকেটে যেমন আমাদের ডিফল্ট চয়েস বাংলাদেশ, আমরা বাংলাদেশের, সো এখানে তো আসলে চুজ করার অপশনটা নাই। কিন্তু ফুটবল তো আমাদের চুজ করতে হয়, যেহেতু বাংলাদেশ ওইভাবে ফিফাতে ফুটবলে ওয়ার্ল্ড কাপে খেলে না। তো আমি যদি বলি ছোটোবেলায় 2006-এর ওয়ার্ল্ড কাপে সম্ভবত আমার ফার্স্ট ফুটবল বোঝা বা ইন্টারন্যাশনাল ফুটবল দেখা, তো আমার বাবা আর আমার ভাই হচ্ছে আর্জেন্টিনা করতো। তো 6 সালে আমার মনে আছে যে তখন তো এন্টিনা দিয়ে টেলিভিশন দেখতে হতো গ্রামে আর কি। তো একটা আর্জেন্টিনার পতাকা নিয়ে এসে আমার ভাই হচ্ছে এন্টিনার আগাতে হচ্ছে বেঁধে ওই সময় ঝুলায়। তো তখন থেকে মোটামুটি বাসায় সবার সাথে আমি, তখন আমার বয়স 7 বছরের মতো, 7-8 বছরের মতো ওই ওয়ার্ল্ড কাপের সময়। তো তখন বাসায় দেখি, তো প্রথমবার মতো ওই ইনিশিয়াল যে ইমপ্রেশন সেটা হচ্ছে প্রথমবার মতো আর্জেন্টিনা, কিন্তু ওইটাও ফিক্সড কিছু না। তো তারপর আপনার 8, 9, 10-এর দিকে বা 10 ওয়ার্ল্ড কাপের আগে দেখা যায় যে ক্লাব ফুটবলটা একটু ফলো করতাম, বার্সেলোনা, এবং সেই সময় তো মেসি হচ্ছে মানে খুব ভালো খেলছে ওই আবার মেসি আর্জেন্টিনাতেও খেলে। সো ওই জায়গা থেকে বার্সেলোনার প্রতি একটা সিম্প্যাথি ছিল। আর ক্লাব ফুটবল যেহেতু ফ্রিকোয়েন্টলি হতো সারা বছর ধরে, তো সেই সময় দেখা যাচ্ছে যে আগে যেহেতু আর্জেন্টিনার সাথে মানে আর্জেন্টিনার খেলা দেখা হয়েছে বেশ কিছু ওয়ার্ল্ড কাপের সময়, এবং তারপরে ওই কম্বিনেশনটার কারণে আমার মনে হয় আমাদের জেনারেশনে মোস্টলি এই মেসির বার্সেলোনায় খেলা এবং ন্যাশনাল টিমে খেলার থেকে আসলে এই দুটো টিমের প্রতি আমাদের একটা কমন সিম্প্যাথির জায়গা। তো তারপর 10 ওয়ার্ল্ড কাপের পর থেকে তো জিনিসটা মোটামুটি ফিক্সড। আর্জেন্টিনা 10 ওয়ার্ল্ড কাপে মানে মেসি যেখানে আমরা সেখানে, ব্যাপারটা হয়ে গেছে এরকম। মানে এটা বাদ দিয়েও যদি আপনার বলি, 10 ওয়ার্ল্ড কাপে আপনার কোচ ছিল ম্যারাডোনা, তারপরে তো ওই সময় হিগুয়েন তেভেজের মতো প্লেয়াররা ছিল যারা ওই সময় বেশ ভালো স্টার প্লেয়ার ছিলেন, রাইট? সো 10-এর যে টিমটা, সেটা নিয়েও কিন্তু আমাদের এক্সপেকটেশন ওই সময় ছিল যে ওয়ার্ল্ড কাপে খুব ভালো কিছু করার একটা সম্ভাবনা ছিল। একদম এমন না ব্যাপারটা যে খুব মানে খেলা দেখে স্টার দেখে তারপর প্রেমে পড়েছেন। এবং আপনি যেটা বলছিলেন 2006 সালে ওই যে ডিশ এন্টেনার দিয়ে তারপর মানে স্ট্রাগলটা খুব বেশি হচ্ছিল তখন খেলা দেখতে, এখন যতটা সহজ। যদি বলি প্রিয় দলের জন্য নিশ্চয়ই কখনো কেঁদেছেন, কখনো একসাথে উল্লাস করেছেন, বা কখনো একটা কবিতা লিখেছেন, কোনো একটা ঘটনা তো আছে আপনার জীবনে, মানে আর্জেন্টিনা নিয়ে বিশেষ কোনো একটা মুহূর্ত তো আছে অবশ্যই।
বিশেষ আসলে আর্জেন্টিনার সাথে বেশ কিছু বিশেষ মুহূর্ত আমি যদি তার মধ্যে একটা যদি শুনতে চাই। 14 সালের ফাইনাল, 14 সালের ফাইনালটা হচ্ছে আমি ওইবারই সম্ভবত আমার জীবনের প্রথম বড় পর্দায় কোনো খেলা দেখি। তো ওই সময় আমি ঢাকা ছিলাম কোনো একটা কারণে, আমি আবাহনীর মাঠে আমার বড় ভাইয়ের সাথে হচ্ছে খেলা দেখতে যাই, জার্মানির সাথে যে ম্যাচটা ছিল। তো শেষ দিকে যখন প্রায় 116 মিনিটের দিকে, তো তখন আসলে মেন্টাল প্রিপারেশন ছিল যে খেলাটা হচ্ছে টাই ব্রেকার যাবে, এবং যেহেতু সেমিফাইনালে আমরা হচ্ছে নেদারল্যান্ডের সাথে টাই ব্রেকারে জিতি, তো তখন ওই সময়ে রোমেরো গোলকিপার ছিল বেশ ভালো, সে সম্ভবত 2টা সেভ দিয়েছিল সেমিফাইনালে 5টার মধ্যে, মানে এমিলিয়ানো এখন যেরকম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে টাই ব্রেকারে ম্যাচ খেলে, তো ওই সময় কিন্তু রোমেরো ওই ধরনের একটা কাল্ট ফিগার আমাদের জন্য। তো 116 মিনিট যাওয়ার পর আসলে খুব একটা সিরিয়াস হয়নি যে আচ্ছা খেলা তো আর 4 মিনিট পর যাচ্ছেই, এবং আপনার পেনাল্টি শুটআউটে গেলে আর্জেন্টিনা জিতবে, এই ধরনের একটা মেন্টাল প্রিপারেশন, যেহেতু ইমিডিয়েট আগের ম্যাচটা জেতা। তো 116 মিনিটে যখন গোলটা হজম করে, আমি আসলে তখনও প্রসেস করতে পারি নাই যে এটা আসলে গোল, এবং মানে তখন তো আসলে গোল খাওয়া মানে ম্যাচটা শেষ, এটা তো খুবই প্র্যাকটিক্যাল কথা, সম্ভব না। সো আমি ওই গোল খাওয়ার পর থেকে শুরু করে বাকি সময়টা, মানে পুরো সময়টা আসলে প্রসেস করাটাই আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল, যে আসলে একটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে এসে 116 মিনিটে গোল খেয়ে তারপর ওই টুর্নামেন্টটা হারতে হয়েছে। এটা মানে মানে এরকম আসলে হার্টব্রেক তো একটা না, আপনার কোপা আমেরিকার যদি দুইটা পেনাল্টি শুটআউট হারাও বলি, সবগুলোই বেশ শকিং ছিল আর কি। ওই হার্টব্রেকের পর আসলে কতদিন পর সেখান থেকে বের হতে পেরেছেন? সবচেয়ে বেশি শক ছিল যখন মেসি রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করলো। এখন এটা নিয়ে অনেক ধরনের জোক হয়, অনেক ধরনের কথা হয় যে পরবর্তীতে আবার কামব্যাক করছে, কিন্তু আমরা যারা আসলে আর্জেন্টিনা ফ্যান, আমাদের জন্য তো এটা একটা খুবই শক যে একটা প্রাইম টাইমে হুট করে বলতেছে আমি আর খেলবো না। তো সামনে আমাদের আরো টুর্নামেন্ট বাকি, এখন ওয়ার্ল্ড কাপও জিতে নাই। তো আমরা যারা আর্জেন্টিনার এই পার্টিকুলার জেনারেশন হচ্ছে ফ্যান, আমাদের আসলে ওই মিশন হেক্সা বলেন বা আর্জেন্টিনা কবে থার্ড ওয়ার্ল্ড কাপ জিতবে, এই সব কিছুর বাইরে গিয়ে আসলে ফোকাসটা হয়ে গেছে অনেকটা যে মেসি অ্যাটলিস্ট একটা ওয়ার্ল্ড কাপ জিতুক। হ্যাঁ, মানে এমন যদি হতো যে মেসি ওয়ার্ল্ড কাপ না জিতে রিটায়ার করার পর আর্জেন্টিনা টানা 2টা ওয়ার্ল্ড কাপও জিতলো, ওই 2টা ওয়ার্ল্ড কাপের ওই 2 স্টারের যেই মানে আপনার অ্যাপিল থাকতো আমাদের কাছে, তার থেকে অনেক বেশি 22-এর ওয়ার্ল্ড কাপটা। কারণ হচ্ছে মেসি অ্যাটলিস্ট একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে শেষ করতে পারলো, কারণ আমরা তো 2006 থেকে এই জিনিসটার জন্য ওয়েট করতেছি। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আর কি, যে মানে এই ওই শখটা ওই সময় ছিল যে মেসি ওয়ার্ল্ড কাপ না নিয়ে বা একটা ইন্টারন্যাশনাল ট্রফি ছাড়া খেলা ছেড়ে দিবে, এটা তো আসলে হতে পারে না। একটু ওই সময় ফিরে যেতে চাই। আপনারা ফাইনালে হারলেন জার্মানির কাছে, সেই জার্মানি আবার ব্রাজিলকে 7-1 গোলে হারালো। তো তখন তো আপনারা উল্লাস করেছেন, কিন্তু আপনার হারার পরে আপনাদেরকে তো নিশ্চয়ই নিয়ে অনেক কাটাছেঁড়া করেছে। ওই মুহূর্তগুলো আসলে কি ছিল, এবং এই যে 7-up বা যেটা বলা হয়, এটা তো আপনাদের অর্জন না, কিন্তু এখনো কেন আপনারা এটা নিয়ে এত মাতামাতি করেন? না, এই ব্রাজিলের কাটা ছেঁড়াতে তো আমাদের গায়ে লাগার কিছু নাই। কারণ হচ্ছে যে আমাদের খারাপ লাগা যে আমরা জার্মানির কাছে 1 গোলে হচ্ছে হেরেছি। সো 120 মিনিট তখন যখন আপনারা হারলেন এভাবে, মানে এটা তো কোনো গ্রাউন্ডই নাই। আপনি যেই দলের কাছে 7 গোল খাইলেন 90 মিনিটের খেলায়, আর আমরা 120 মিনিটে একটা গোল খাইলাম, তাও ফাইনাল ম্যাচে। সো জার্মানি এটা নিয়ে কিছু বলতে পারে আমাদেরকে যে আচ্ছা ঠিক আছে আমরা ভালো খেলছি, তারাও ভালো খেলছে, এবং আমরা 1 গোলে হারছি। সো ডেফিনেটলি ওরা যেহেতু উইনিং টিম, ওদের ওই গ্রাউন্ড বা ওই রাইট থাকে কথা বলার। মানে ব্রাজিলের তো কোনো রাইটই নাই। ওরা যদি হয়তো ওই টুর্নামেন্ট ওদের জার্মানির সাথে ফেস অফ হয় নাই বা জার্মানির সাথে খেলা হয়েছে, ওরা টাই ব্রেকার হারছে, আচ্ছা একটা কমন গ্রাউন্ড থাকে, হ্যাঁ, যে আমরাও কাছাকাছি ওরাও কাছাকাছি। মানে আপনি নিজে 90 মিনিট একটা ম্যাচে 7 গোল হচ্ছে কনসিড করলেন এক ম্যাচ আগেই, ওই একই টিমের সাথে, কোনো চেঞ্জ নেই, ওই একই টিমের সাথে 1 ম্যাচ পরে আমরা 120 মিনিট খেলে তারপর 1 গোল খাইলাম। তো এখানে আপনি কাটাছেঁড়া করার গ্রাউন্ডটা না, আমাদের তো করার গ্রাউন্ড আছে, কারণ আমরা সেম টিমকে ফেস করছি, তাহলে আমাদের তো 7 গোল খাওয়ার কথা। তাহলে কেন আপনারা এখনো সেটা নিয়ে এত দুষ্টুমি ফাইজলামি করেন এই ব্রাজিলের? মানে এটা আসলে মানে একটা হিস্ট্রিক্যাল একটা ট্র্যাজেডি যে একটা সেমিফাইনালে ব্রাজিলের মতো একটা দল, এটা তো 14 সালের ওয়ার্ল্ড কাপ তো ব্রাজিলেই ছিল, হোম গ্রাউন্ডে, মানে একটা হোম গ্রাউন্ডে 7 গোল একটা মানে টিম কিভাবে খাইতে পারে, মানে এটা তো মানে একটা ট্র্যাজেডি আর কি, একটা হিস্টোরিক ট্র্যাজেডি। এই ধরনের দৃশ্য আমরা আসলে কখনো দেখি নাই, আশা করি, এবং মানে মজা করি যাই করি, মানে আমি যদি পার্সোনালি ভাবি যে একটা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে বা নকআউটে আমাদেরকে 6-7টা গোল খাইতে হবে, মানে আমরা তো ফ্রান্সের সাথে 4-3 গোল খেয়ে হচ্ছে 18 সালে বাদ পড়ছিলাম। হ্যাঁ, তো ওইটাও স্টিল, যদিও আমরা 4-3 খুবই ক্লোজ একটা কম্পিটিশন, বাট 4টা গোল কনসিড করতে হয়েছে, এইটাই ইটসেলফ আমাদের জন্য খুব মানে অপমানজনক একটা জিনিস। এটার সঙ্গে যদি আমি মেলাই, তাহলে যদি আমি স্টারের কথা বলি বা অর্জনের কথা বলি, তাহলে তারাও তো বলতে পারে যে তুমি আমাদের ভাই লেভেলেই আসো নাই। আপনি যেহেতু বলছেন যে একটা দল 7 গোল কিভাবে খেতে পারে, সেই দলকে আপনি কাউন্টই করছেন না, তাহলে যদি অর্জনের দিক থেকে বলে মানে তাদের পাঁচটা রয়েছে। আপনি তো হিস্ট্রিতে চলে যাইতেছেন। আমার কথা হচ্ছে যে রিসেন্ট ফুটবল, আমি যদি 2000 আমাদের জেনারেশন যেই খেলা আপনি কিভাবে নেবেন, তাহলে ভালো ওরা কিভাবে ডিফেন্ড করেন, বা যখন কারোর সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়, তর্ক হয়, কি বলেন? এটাই তো তাদের একটা বড় পাওয়ার যে আমাদের 5টা স্টার আছে।
এখন আপনার একটা সময় অফসাইডের নিয়ম ছিল না, একটা সময় অনেক কিছুই ছিল না, তো তাহলে ওইভাবে যদি অনেক আপনি দলও কম খেলতো, অনেক দল কম খেলতো, বা আপনি যখন ওয়ার্ল্ড কাপে শুরু হয় শুরুতে কিছু টিম যারা খেলতো শুরু থেকে, ওরা তো সবসময় একটা পার্টিকুলার প্রিভিলেজ পেয়ে এসেছে, কারণ ওরা আগে থেকেই খেলে, তাই না? সো ওই সময় আপনার কোয়ালিটি যদি আমি বলি ফুটবল, আমি ছোট করছি না, যারা ওই সময় খেলতো তারাও ভালো খেলতো, বাট এগেইন আপনি ব্রাজিলের যেই ফার্স্ট 3টা ওয়ার্ল্ড কাপ যে সময় জেতা, ওই 3টা কোন একটা টিমকে যদি এখনকার হচ্ছে আপনার ফিফার ফুটবলের সাথে খেলতে নামাইতেন এবং এই নিয়ম কানুনের মধ্যে, কিন্তু আপনারা তো অনেক পার্থক্য। আমাদের ওয়ার্ল্ড কাপগুলো কিন্তু 78, 86 ততদিনে কিন্তু মোটামুটি মডার্ন ফুটবলের একটা জনরা, ওই প্র্যাকটিসটা আস্তে আস্তে শুরু হচ্ছিল। আপনি তো ব্রাজিলের যে ওয়ার্ল্ড কাপগুলো যেই আগের সময় 1950-50 সালের দিকে সম্ভবত 2টা ওয়ার্ল্ড কাপ আছে, তো ওই টাইমিংয়ের তো একটা ব্যাপার আছে। এখন যখন অ্যাকচুয়ালি একটা কম্পিটিটিভ ফুটবল শুরু হলো, যে অ্যাকচুয়ালি সব দল ভালো খেলে এবং কোয়ালিটিও খুব হাই, তো তারপরে আপনি যদি দেখেন ইভেন গত 10 বছরে যদি দেখেন, ব্রাজিল সম্ভবত একটা কোপা, আমাদের 2টা কোপা আমেরিকা, একটা ওয়ার্ল্ড কাপ। সো তার মানে মডার্ন ফুটবলে ব্রাজিল আসলে খুব একটা ভালো কিন্তু করতে পারতেছে না। সো ওই জায়গা থেকে আপনি 100 বছরের ইতিহাস ধরে টানলে তো আসলে অনেক কিছুই বলা যায়। এখন আপনি যদি বলেন যে মায়ান সভ্যতা, ওদের হিস্ট্রিক্যালি ওরা অনেক ভালো, সো ওরা ইউএস মিলিটারি থেকে বেটার, এটা তো কোনো কথা হতে পারে না। আপনার তো মানে কন্টেম্পোরারি টিমদের কম্পিটিশনের কথা চিন্তা করতে হবে। কন্টেম্পোরারি জায়গা থেকে আমার কাছে মনে হয় ব্রাজিল এই মুহূর্তে খুব সিগনিফিক্যান্ট কোনো দল, ভালো দল অবশ্যই, বাট এরকম মানে যতটা আসলে ওভার হাইপড আর কি, ওই হাইপের জায়গা থেকে আরেকটু কম হওয়ার কথা। বাট হিস্ট্রিক্যালি অ্যাগেইন যদি বলেন 5টা ওয়ার্ল্ড কাপ, ডেফিনেটলি এটা একটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট তাদের জন্য। কারণ একদম ছোট্ট করে জানতে চাই, ব্রাজিল নিয়ে আমরা শুনলাম আপনি তাদেরকে ফাইনালে রাখছেন না, আর্জেন্টিনার আসলে রিয়েলিটিটা কি একদম ছোট্ট করে জানতে চাইবো, কোন পর্যন্ত যেতে পারে? সেমিফাইনাল ডেফিনেটলি। আমার মনে হয় যে আর্জেন্টিনা এইবার ফাইনাল খেলতে মানে ফেভারিট দল। এখন ব্যাপার হচ্ছে ফ্রান্সের যে টিম বা স্পেনের যে টিম, সো এখানে আর্জেন্টিনাও খুব ভালো ছিল, ডিফেন্স লাইনে একটু আপনার ইনজুরি আসায় এবং এমিলিয়ানো মার্তিনেজ ইনজুরিতে পড়ে যাওয়ায়, তার তো হচ্ছে আমি যতদূর লাস্ট নিউজ দেখলাম যে বেশ রকমের ইনজুরি, যে ওয়ার্ল্ড কাপের ইনিশিয়াল কয়েকটা ম্যাচও নাও থাকতে পারেন, বা ইনজুরি এগুলো আপনাদেরকে আর একটু ব্যাকফুটে নিয়ে গেছে, খানিকটা ব্যাকফুটে নিয়ে গেছে। বাট এগেইন আর্জেন্টিনার ব্যাপারটা যেটা হচ্ছে কম্বিনেশনটা খুবই ভালো, মানে আপনার দেখেন এই জিনিসগুলো অনেক ম্যাটার করে। আপনার ব্রাজিল বলেন বা পর্তুগালও তো খুব ভালো দল। সো অন্যান্য দলের ব্যাপারে যেটা হয় যে ওই যে সাইকোলজিটা থাকে বা মেন্টাল যেই একটা কানেকশনের জায়গাটা থাকে, ওইটা যেভাবে আসলে আর্জেন্টিনার, ওইটা আমার কাছে মনে হয় যে অন্য সব দলের থেকে আর্জেন্টিনা এই জায়গায় হচ্ছে অনেকটা আগানো টিম স্পিরিটের জায়গায়। নিশ্চয়ই আমরাও সেটা আশা করছি যে টিম স্পিরিটটা কেমন হবে সেটা আসলে বোঝা যাবে তাদের প্রথম ম্যাচ দিয়ে। এবং আপনাদের রয়েছে খুব ঠান্ডা মেজাজের একজন কোচ স্কালোনি, কামরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনার দল এবং আপনার জন্য শুভকামনা রইল।